তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের আলিপুর মিউজিয়াম নিয়ে। আলিপুর মিউজিয়ামের ব্যাপারে একটু ছোট্ট কোনো সামান্য কথা বলবো, যেটা হলো এটা ছিল জেল। তো এটাকে এখন মিউজিয়াম করে দিয়েছে। কারণটা হলো এই জেলটা পুরনো হয়ে গেছে, ঠিক আছে। তার উপর অনেক অসুবিধা হচ্ছে, যারা অপরাধীরা আসছে কম বেশি অনেক সমস্যা হচ্ছে তাদের রাখতে। তো তার জন্য এটা অন্য জায়গায় জেলটা শিফট করে দিয়েছে। তো এই জেলের বিশিষ্ট হলো, যেটা হলো সব থেকে বড়, সেটা হলো এই জেলের মধ্যে আগে ইংরেজরা যত আমাদের বিপ্লবী ছিল, ঠিক আছে, তাদের সবাইকে রাখতো। প্লাস যারা ইংরেজদের সময় বলতে গেলে এটাই মেন জেল ছিল আলিপুরদুয়ারে। তো সেটাতে যত ফাঁসির ইপি আছে সবকিছু দেখাবো। তো সঙ্গে থাকুন, সাথে থাকুন। তো চলুন, দেখতে পারবেন। ব্যাস বন্ধুরা, আমরা এখন চলে এসেছি যেখানে ফাঁসি দেওয়া হয়, আর যাদের ফাঁসি দেওয়া হতো তাদের কোন ঘরে রাখা হতো, 3টে রুম, সেটাও দেখাবো, ঠিক আছে। চলে আসুন। কারণ এইখানে একমাত্র ফাঁসি যাদের দেওয়া হতো তাদেরই এই ঘরে গুলো রাখা হতো, আর অন্য আসামিদের অন্য। এখানে 3টে মাত্র রুম আছে, ফাঁসি দেওয়ার রুম। তো আসুন, দেখতে পারবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন, এখানে লেখা আছে হাত দেওয়া নিষেধ। প্রথমত গেল এখানে ঢুকে মনে পড়ছে বন্দে মাতারম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। তো এই ফাঁসির ঘরে দেখতেই পাচ্ছেন এখন জেলের মধ্যে। আসুন, ভেতরে আসুন, দেখাবো। এটা বসার একটা জায়গা ওদের, একটু বসে ফিল করে নি একদম। এটা একটা আছে, আর একটা হলো এটা আছে। কত বিপ্লবীরা এখানে বসে শুধু ভেবেছে যে আজকে আমি মরবো, হাসি হাসি গলায় ফাঁসি দিয়েছে, দেখতেই পাচ্ছেন। বিভৎস একটা জায়গা। কত বিপ্লবীর এখানে রক্ত পড়েছে, কতই পড়েছে কোনো ঠিক নেই। সত্যি গায়ে লোম খাড়া উঠে যাচ্ছে। ভাবতেও কেমন লাগছে, একটা বিশাল ব্যাপার যে এইখানে ফাঁসি দেওয়ার আগে তারা থাকতো। তো আসুন বন্ধুরা, আরেকটা রুম দেখাচ্ছি আপনাকে। ফাঁসি কাঠ, ফাঁসির মঞ্চ এবং প্রাণদণ্ডে দণ্ডিত বন্দীদের জন্য নির্ধারিত কক্ষ। এইখানে ব্রিটিশ সাম্রাজ্য বিরোধিতার অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের ফাঁসি দেওয়া হতো। মৃত্যুদণ্ডে দণ্ডিত বন্দীদের ফাঁসির আগে এবং পরে পার্শ্ববর্তী কক্ষে রাখা হতো। ফাঁসি কাঠের বিপরীত দিকে অবস্থিত ভবনটিতে এখনও একটি গ্যালারি আছে, যেখান থেকে রাজনৈতিক বন্দীরা ফাঁসি প্রত্যক্ষ করতে পারতেন। রাজনৈতিক বন্দীদের মধ্যে ত্রাস সঞ্চার করার জন্যই এটি করা হতো। ব্রিটিশ আমলে যে স্বাধীনতা সংগ্রামীদের আলিপুর সেন্ট্রাল জেলে ফাঁসি দেওয়া হয়, তাদের মধ্যে অনন্তহরি মিত্র 1926, প্রমোদ রঞ্জন চৌধুরী 1926, দীনেশ গুপ্ত 1931, রামকৃষ্ণ বিশ্বাস 1931 ও দীনেশ মজুমদার 1934 অন্যতম। বর্ষিয়ান স্বাধীনতা সংগ্রামী ও ছাত্রছাত্রীরা 30শে জানুয়ারি শহীদ দিবসে পুষ্পস্তবক দিয়ে তাঁদের শ্রদ্ধা জানাতেন। আলিপুর জেলের ফাঁসি কাঠ। আধুনিক সময়ের অধিকাংশ কারাগারে ফাঁসি কাঠের চেহারা যেমন হয়, আলিপুর জেলের ফাঁসি কাঠও তার ব্যতিক্রম নয়। কারাগার চত্বরে একটি মঞ্চের ওপরে ফাঁসি কাঠটি দাঁড় করানো, আর মঞ্চটি নির্মিত হয়েছে পাথরে ঘেরা একটি কূপের ওপর। তার মাথায় একটি বর্গা আংটার সঙ্গে ঝোলানো। ফাঁসি কাঠ ও ব্রিটিশরা। ফাঁসি কাঠ বোঝাতে ফরাসি শব্দ পোটেন্স এসেছে ল্যাটিন পোটেনশিয়া শব্দ থেকে, যার অর্থ ক্ষমতা। ব্রিটিশ সাম্রাজ্যের শাসনের ভিত্তি ছিল আইন, আর এই আইনের কেন্দ্রে ছিল ফৌজদারি বিচার। এলাকার মানুষদের দমন করার জন্য ঔপনিবেশিক শাসকদের মুখ্য হাতিয়ারগুলো ছিল শৃঙ্খলা রক্ষা, শাস্তিদান ও সাজাপ্রাপ্তকে প্রাণদণ্ড দেওয়া। ফাঁসি কাঠ এই ব্যবস্থারই গুরুত্বপূর্ণ সাধন, যা ভারতীয় বিদ্রোহীদের ওপরে ব্রিটিশের নির্যাতনের সাক্ষ্য। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ কক্ষ। কলকাতা পুরসভার প্রথম মেয়র দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ 1921 সালে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে
অসহযোগ আন্দোলনে অংশগ্রহণের জন্য এই ভবনের দ্বিতীয় তলে ৮ নম্বর কক্ষে বন্দী ছিলেন। চিত্তরঞ্জন দাস ছিলেন প্রথিতযশা আইনজীবী এবং কবি, যিনি পরবর্তীকালে জাতীয়তাবাদী আন্দোলনের প্রথম সারির নেতা হয়ে ওঠেন। অসহযোগ আন্দোলন প্রত্যাহারের পর চিত্তরঞ্জন দাস ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন এবং ১৯২২ সালে গয়া অধিবেশনের সভাপতিত্ব করেন। ভারতবাসীর জন্য স্বরাজ অর্জনই ছিল তাঁর প্রধান উদ্দেশ্য। সেই কথা মাথায় রেখে ১৯২৩ সালের ১ জানুয়ারি তিনি মতিলাল নেহেরুর সঙ্গে স্বরাজ্য দল গঠন করেন। তখন প্রায় সব গুরুত্বপূর্ণ নেতাই কারাবন্দী ছিলেন। ১৯০৯ সালের আলিপুর বোমা মামলায় অভিযুক্ত বিপ্লবী অরবিন্দ ঘোষকে সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ানোর জন্য ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। নেতাজি কক্ষ। নেতাজি সুভাষচন্দ্র বসু আইন অমান্যের অপরাধে এই ভবনের এই কক্ষে ১৯৩০ খ্রিস্টাব্দের ২৩শে জানুয়ারি থেকে ২৩শে সেপ্টেম্বর পর্যন্ত কারারুদ্ধ ছিলেন। প্রথম কয়েকটি মাস তিনি নীরবে বই পড়ে এবং ধ্যান করে কাটিয়েছিলেন। ১৯৩০ এপ্রিলে আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী কয়েকজন কংগ্রেস নেতাকে অমানসিকভাবে লাঠিপেটা করা হয়। তাদের অপরাধ, তারা অন্যান্য বন্দীদের ওপর অকথ্য অত্যাচারের প্রতিবাদ করেছিলেন। এই ঘটনায় সুভাষের মাথায় আঘাত লাগে এবং তিনি প্রায় ঘণ্টাখানেক অজ্ঞান অবস্থায় ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি মিত্রশক্তির বিরুদ্ধে আজাদ হিন্দ ফৌজ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু ১৯৪৫ সালে জাপান আত্মসমর্পণ করলে তার সব প্রচেষ্টা অসমাপ্ত থেকে যায়। Library and Seminar Room. On the right-hand side of the pedestrian path is the old go-down, which has been converted into a seminar room and a library where books on eminent freedom fighters and the Indian freedom movement are for the public to browse through. These books are for reading only and will not be issued. দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কক্ষ। কলকাতা পুরসভার প্রথম মেয়র দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ১৯২১ সালে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণের জন্য এই ভবনের দ্বিতীয় তলে ৮ নম্বর কক্ষে বন্দী ছিলেন। চিত্তরঞ্জন দাস ছিলেন প্রথিতযশা আইনজীবী এবং কবি, যিনি পরবর্তীকালে জাতীয়তাবাদী আন্দোলনের প্রথম সারির নেতা হয়ে ওঠেন। অসহযোগ আন্দোলন প্রত্যাহারের পর চিত্তরঞ্জন দাস ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন এবং ১৯২২ সালে গয়া অধিবেশনের সভাপতিত্ব করেন। ভারতবাসীর জন্য স্বরাজ অর্জনই ছিল তাঁর প্রধান উদ্দেশ্য। সেই কথা মাথায় রেখে ১৯২৩ সালের ১ জানুয়ারি তিনি মতিলাল নেহেরুর সঙ্গে স্বরাজ্য দল গঠন করেন। তখন প্রায় সব গুরুত্বপূর্ণ নেতাই কারাবন্দী ছিলেন। ১৯০৯ সালের আলিপুর বোমা মামলায় অভিযুক্ত বিপ্লবী অরবিন্দ ঘোষকে সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ানোর জন্য ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বাংলার নারী মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বাংলার মহিলা বিপ্লবীদের ভূমিকা অন্যান্য বীরাঙ্গনাদের থেকে কোনো অংশেই কম নয়। আমাদের মাতৃভূমিকে স্বাধীন করবার জন্য তাঁদের নিরলস সংগ্রাম ও বর্বর ব্রিটিশ শাসকদের নির্মম অত্যাচারের বিরুদ্ধে তাদের রুখে দাঁড়ানো ভারতের ইতিহাসে চিরকাল স্বর্ণোজ্জ্বল হয়ে থাকবে। সেই অসীম সাহসী মৃত্যুঞ্জয়ী মহীয়সী নারীদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধার্ঘ্য। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, কনকলতা বড়ুয়া, ভগিনী নিবেদিতা, মাতঙ্গিনী হাজরা, সরলা দেবী চৌধুরানী, সরোজিনী নাইডু চট্টোপাধ্যায়, নেলি সেনগুপ্ত, লাবণ্যপ্রভা ঘোষ, কমলা দাশগুপ্ত,
সুচেতা মজুমদার কৃপালিনী, সুহাসিনী গাঙ্গুলি, বীণা দাস। বিপ্লবী শহীদদের কাহিনী। কানাইলাল দত্ত। যুগান্তর গোষ্ঠীর সদস্য কানাইলাল দত্ত, জন্ম ৩০ অগস্ট ১৮৮৮, প্রয়াণ ১০ নভেম্বর ১৯০৮। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একজন সক্রিয় বিপ্লবী ছিলেন। তিনি পশ্চিমবঙ্গের চন্দননগরে জন্মগ্রহণ করেন। ১৯০৮ সালের ৩১ অগস্ট আলিপুর সেন্ট্রাল, বর্তমানে প্রেসিডেন্সি জেলের জেল হাসপাতালে ব্রিটিশ সরকারের একজন রাজসাক্ষী নরেন্দ্রনাথ গোস্বামীর হত্যার অপরাধে তিনি সহযোগী সত্যেন্দ্রনাথ বোসের সঙ্গে দোষী সাব্যস্ত হন। ১৯০৮ সালের ২১ নভেম্বর সত্যেন্দ্রনাথ বোসের ফাঁসি হয়। তার পিতা চুনিলাল দত্ত বোম্বাইতে একজন অ্যাকাউন্টেন্ট ছিলেন। কানাইলালের প্রথম স্কুল জীবন বোম্বাইয়ের গিরগাঁও আর্য এডুকেশন সোসাইটি স্কুলে এবং পরবর্তীকালে তিনি চন্দননগরে ফিরে আসেন এবং চন্দননগরের ডুপ্লে কলেজে ভর্তি হন। ১৯০৮ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে হুগলি মহসিন কলেজ থেকে বিএ পরীক্ষায় অবতীর্ণ হন। কলেজ জীবনের প্রারম্ভিক দিনগুলোতেই কানাইলাল অধ্যাপক চারুচন্দ্র রায়ের সংস্পর্শে আসেন, যিনি বঙ্গভঙ্গের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন তাকে বিপ্লবী আন্দোলনে যোগদান করার জন্য অনুপ্রাণিত করেন। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের প্রতিবাদ আন্দোলনে কানাইলাল দত্ত চন্দননগর গোষ্ঠীর পুরোধা ছিলেন। শ্রীশচন্দ্র ঘোষের নেতৃত্বাধীন গোন্দলপাড়া বিপ্লবী সংগঠনের সঙ্গেও তিনি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। ১৯০৮ সালে তিনি কলকাতায় আসেন এবং কলকাতা ভিত্তিক বিপ্লবী সংগঠন যুগান্তরে যোগ দেন। সত্যেন্দ্রনাথ বোস। সত্যেন্দ্রনাথ বোস বা সত্যেন বোস, জন্ম ৩০ জুলাই ১৮৮২, প্রয়াণ ২১ নভেম্বর ১৯০৮। অনুশীলন সমিতির সক্রিয় সদস্য ছিলেন। আলিপুর বোমা মামলায় আলিপুর জেল হাসপাতালে বিচারাধীন বন্দী হিসেবে থাকাকালীন সত্যেন বোস কানাইলাল দত্তের সহযোগিতায় রাজসাক্ষী নরেন্দ্রনাথ গোস্বামীকে গুলি করে হত্যা করেন। ফলে ওই মামলায় মুখ্য অভিযুক্ত অরবিন্দ ঘোষের বিরুদ্ধে মামলা খারিজ হয়ে যায়। সত্যেন বোস জেল প্রাঙ্গণেই ধরা পড়েন এবং পরবর্তীতে কানাইলাল দত্তের সঙ্গে তাঁর বিচার হয়। তিনি দোষী সাব্যস্ত হন এবং ১৯০৮ সালের ২১ নভেম্বর নরেন্দ্রনাথ গোস্বামীকে হত্যার অপরাধে তাঁর ফাঁসি হয়। দীনেশ চন্দ্রগুপ্ত। দীনেশ চন্দ্রগুপ্ত, জন্ম ৬ ডিসেম্বর ১৯১১, প্রয়াণ ৭ জুলাই ১৯৩১। ভারতবর্ষের ব্রিটিশ শাসন বিরোধী একজন সক্রিয় বিপ্লবী। তিনি বাদল গুপ্ত এবং বিনয় বসুর সঙ্গে কলকাতার ডালহাউসি স্কোয়ারের রাইটার্স বিল্ডিংয়ে আক্রমণ করেন। ১৯৩০ সালের ৮ ডিসেম্বর বিপ্লবী বিনয় বসুর নেতৃত্বে তিনি ও আরেকজন সক্রিয় বিপ্লবী বাদল গুপ্ত রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন এবং ইন্সপেক্টর জেনারেল সিমসনকে হত্যা করেন। পুলিশের সাথে তাদের খণ্ডযুদ্ধ হয়। শেষে বাদল গুপ্ত ও বিনয় বসু বিষ খেয়ে আত্মহননে সফল হলেও মৃতপ্রায় দীনেশকে পুলিশ বাঁচিয়ে তোলে। তার বিচার হয় এবং বিচারে তার ফাঁসি হয়। তিনি জেলে থাকাকালীন কয়েকটি চিঠি এবং কবিতা লিখেছিলেন। তাঁদের সম্মানার্থে ডালহাউসি স্কোয়ারের নাম রাখা হয় বিনয় বাদল দীনেশ বাগ। ২ ডিসেম্বর ১৯১১, প্রয়াণ ৭ জুলাই ১৯৩১। ভারতবর্ষের ব্রিটিশ শাসন বিরোধী একজন সক্রিয় বিপ্লবী। তিনি বাদল গুপ্ত এবং বিনয় বসুর সঙ্গে কলকাতার ডালহাউসি স্কোয়ারের রাইটার্স বিল্ডিংয়ে আক্রমণ করেন। ১৯৩০ সালের ৮ ডিসেম্বর বিপ্লবী বিনয় বসুর নেতৃত্বে তিনি ও আরেকজন সক্রিয় বিপ্লবী বাদল গুপ্ত রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন এবং ইন্সপেক্টর জেনারেল সিমসনকে হত্যা করেন। পুলিশের সাথে তাদের খণ্ডযুদ্ধ হয়। শেষে বাদল গুপ্ত ও বিনয় বসু বিষ খেয়ে আত্মহননে সফল হলেও মৃতপ্রায় দীনেশকে পুলিশ বাঁচিয়ে তোলে। তার বিচার হয় এবং বিচারে তার ফাঁসি হয়। তিনি জেলে থাকাকালীন কয়েকটি চিঠি এবং কবিতা লিখেছিলেন। তাঁদের সম্মানার্থে ডালহাউসি স্কোয়ারের নাম রাখা হয়
বিনয় বাদল দীনেশ বাগ। আলিপুর মিউজিয়ামে আমরা এসে আমরা ভিডিও করলাম, সম্পূর্ণভাবে সবকিছু দেখালাম, একটু বেশি করে একটু ভালো মতন দেখালাম যতটা পেরেছি। ভিডিওটা জানি অনেকটা বড় হয়েছে, কিন্তু আপনারা আসলে যেটা সব থেকে বড়, আমি লাস্টে সবাইকে আমি একটা জিনিসই যেটা বলেছিলাম ভিডিওর প্রথমে শুরুতে, যে একটা সারপ্রাইজের লাস্টের সারপ্রাইজটা হলো যে আপনি যে কোনো রুমে যাচ্ছেন, দেখবেন বাইরে একটা কিউআর কোড থাকবে, ওটা স্ক্যান করলে আপনাকে বেঙ্গলি প্লাস ইংলিশে দুটোতেই অপশানে আপনাকে অডিও দিয়ে দেবে ওই মিউজিয়ামের সম্বন্ধে ফুল ডিটেলস। তো আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কারণটা হলো, শেয়ারটা করার কারণটা বলছি, কারণটা হলো যাদের মিউজিয়ামে আসার ইচ্ছা, কি আছে না আছে, কি রকমের প্রোগ্রাম, এখানে আসলে আপনারা এটুকু মনে রাখবেন, সকাল থেকে যত তাড়াতাড়ি পারবেন মোটামুটি আসার চেষ্টা করবেন। সকাল থেকে সারাদিন এখানে আপনাদের সময় পুরো চলে যাবে। তো এ টু জেড বঙ্গের তরফে সবাইকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আশা করি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ওকে, বাই, টাটা। ওইটা নিতে হবে না, না ওটাও নেই। উপরটা নিতে হবে না, খালি নিচের পজিশনটা নাও।